বিএনপি তার একজন নেতাকে প্রটেক্ট করার কোনো ব্যবস্থা নেয় নাই। বিএনপি তার যে কোনো নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আইনগত, না যাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তারা চিঠি দিতে পারে, এটা অ্যাবসলিউটলি তাদের রাইট আছে। কিন্তু এই চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে তার বাড়িতে যে আক্রমণ, তার বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিয়ে মিছিল দেওয়া, তার প্রাণনাশের হুমকি দেওয়া এবং সারা দেশে তার বিরুদ্ধে মিছিল করা, তার ছবিতে জুতার পেটা করা, পুষ্পোত্তলিকা দাহ করা, এত সব কাণ্ড যে ঘটছে, এগুলো তো বিএনপির কারণে ঘটছে। বিএনপি ওই চিঠি দেওয়ার আগে তো কারো সাহস হয় নাই তাকে নিয়ে এই ধরনের হাঙ্গামার আয়োজন করার। তার মানে হচ্ছে বিএনপির বিএনপির ভুল রাজনীতির কারণে তাকে, একজন মুক্তিযোদ্ধাকে অপমানের এত সুযোগ পাওয়া যাচ্ছে। বিএনপি তার যদি কোনো বক্তব্য পছন্দ না হয়, তাকে মানে এটা এটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, যা এটা কি ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে সময় দিয়েছে, দ্যাটস ওকে। কিন্তু সময় দেওয়ার পর তার তার বিরুদ্ধে যে যা ঘটতেছে এগুলো তো দেখবে। এখনো তো সে বিএনপির নেতা। আপনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনলেন, অভিযোগ আমাকে তো বহিষ্কার করে নাই, আমাকে 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় দিয়েছে ব্যাখ্যা করার জন্য। কিন্তু বিএনপির নেতৃত্ব এত দুর্বল, আমি কি বলবো, এটা এতে আজকাল তো কারোর কিছু বলা যায় না। এটা বললেই, এগুলো এগুলো বললেই সবাই এই যে শেখ হাসিনারে চাচ্ছে। দুনিয়া যা কিছু হবে, কিছু একটা বলতে যাবেন, এরা তো শেখ হাসিনাকে চাচ্ছে। এই এই যন্ত্রণা, এখন কথাও বলতে পারি না। মানে শেখ হাসিনার জমানায় যে কথাগুলো সাহসের সঙ্গে বলছি, সেটাও এখনো বলতে পারছি না। এই শেখ হাসিনার জমানায় এই যে ফজলু ভাই কি বক্তৃতা দিয়েছে, আজকে তার একটা বক্তৃতা ভাইরাল হয়েছে, বাংলা ভিশনের ক্লিপস দেখছি। এমন কোন ব্যক্তি আছে যে বিএনপির কিংবা এনসিপির বা আদার্স একটা ক্লিপস দেখাতে পারবে ফজলু ভাই যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে? এবং এই যে শেখ হাসিনাকে আহ ইয়ে করে স্বৈরতান্ত্রিক সরকার বলে, তো কই, এই এই এই- তখন তো এত হাঙ্গামা হয় নাই। তখন তো তার বাড়িতে আওয়ামী লীগ গিয়ে ইয়ে করে নাই। তাকে, তার এলাকায় ইলেকশন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতির সাথে তার গন্ডগোল ছিল, মারামারি হয়েছে তার দুই দলের সমর্থকদের ভিতর। কিন্তু ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করা, তার বাড়িতে আক্রমণ করতে যাওয়া, তার ফ্যামিলি মেম্বারদের হুমকি দেওয়া, তার বাড়ির সামনে ধর্ণা দেওয়া, এই যে আশকারা, এগুলো তো ছিল না। এগুলো তো ডক্টর ইউনূসের আমলে হচ্ছে। আজকে তার বাড়িতে হচ্ছে, পরশু আরেকজনের বাড়িতে হবে। এখন আমার বক্তব্য পছন্দ হচ্ছে না, আরেক দল আসবে যে ওর বাড়িতে যা। তো এই কালচার ডক্টর ইউনূস যেটা তৈরি করেছেন, আপনি নিউ ইয়র্কে আছেন, আপনি তো দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের একজন উপদেষ্টার উপরেও হামলা হয়েছে বা হামলা করতে চেয়েছে। এটা কেন হচ্ছে? কারণ এই মব কালচার তো উনি শিখিয়েছেন। এই মব কালচার যে উনি উনি চাষ করে গেলেন। আমি বহুবার বলেছি, আমাকে এই জন্য উল্টা উল্টা এই যে উল্টা উল্টো বুঝেছে। আমি বহুদিন মানে 2-3 মাস আগে বোধহয় আমি একটা টেলিভিশনে গিয়ে বলেছিলাম যে ডক্টর ইউনূস যে মব কালচার আমাদের মধ্যে চালু করে দিয়ে গেছে, উনি তো মব কালচারের জনক এখন। যে এই মব কালচার উনাকে খাবে। এবং আমি বলেছিলাম উনার বাড়ি তো আক্রমণ করবে, উনার বাড়ি তো চেনে লোকজন কোথায়, বাড়ি একটা খোঁজা কি কঠিন? ওনার প্রতিষ্ঠানগুলো চেনে না? তো এগুলোতে আক্রমণ হবে না? এগুলো কি যেই সরকার তখন থাকবে তারা রক্ষা করতে পারবে? তারা তো পারবে না। কারণ কারণ আপনি কতবার রক্ষা করবেন, কিভাবে রক্ষা করবেন? হ্যাঁ, আমি বারবার দুইটা জিনিসের কথা আমি বলে রাখছি, আপনি লিখিত রাখেন। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান, ডক্টর ইউনূসের বাড়ি আক্রান্ত হবে। এই যে গণভবনে যে একটা ইয়ে বানাচ্ছে, আহ জাদুঘর বানাচ্ছে, সেটা প্রথম আক্রমণ হবে। যত কোটি কোটি টাকা এখানে নষ্ট করবে আর কি। তো এখন জাদুঘর যদি করতে হয়, আমার তো অসুবিধা নাই। 24-এর গণ অভ্যুত্থানে যেই সমস্ত দৃশ্য বলে আমরা দেখেছি, যে অ্যাট্রোসিটি শেখ হাসিনার আমলে হয়েছে, এগুলোরও স্মৃতি তো আমাদের থাকতে হবে। কিন্তু তাই বলে সেটা গণভবন না, সেটা আমাদের জাতীয় জাদুঘর আছে। আপনি গণভবন একটা জায়গা যেখানে প্রধানমন্ত্রীর বাসভবন, সেটাকে করবেন কেন? প্রধানমন্ত্রীকে, এটা কি শেখ হাসিনা বাপের বাড়ি যে আপনি যায় ওইখানে শেখ হাসিনার জায়গাটা দখল করলেন? এটা তো রাষ্ট্রের। এটা তো প্রধানমন্ত্রী পরে যিনি আসবেন তিনিও থাকতে হবে, উনি সংসদে যেতে হবে, উনি প্রধানমন্ত্রীর কার্যালয় পাশাপাশি আছে। যাই হোক, আমার আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। আমি মনে করি যে এই মব কালচার যারা তৈরি করেছে
তারাই এই মব কালচার এর যারা জনক তারা এটার শিকার হবে। এবং মাহফুজের উপর আজকে আজকে যেটা হলো সেটাও তো সেটারই অংশ। আজকে দেখেন, অন্য সময় আমরা দেখতাম বিএনপি আওয়ামী লীগ ওইখানে ঠেলাঠেলি করতো, এবং এই যে সেপ্টেম্বর আসছে আপনি তো দেখবেন আবার শুরু হবে এগুলা। 5-6 তারিখে এখানে দল বেঁধে এখান থেকে যাচ্ছে, মানে প্লেনের সব টিকিট, বিমানের সব টিকিট বুক হয়ে গেছে। যে এগুলো কারা যাচ্ছে এগুলো খোঁজ দেন আপনি। হ্যাঁ, তো এই যে ওইখানে যে যাবে আবার মারামারি হবে, এই মারামারিতে বিএনপি আওয়ামী লীগ করবে। কিন্তু মাহফুজকে রক্ষা করার জন্য আজকে যে আওয়ামী লীগ তাকে যে হামলা করলো বা হামলা করতে চেয়েছিল, বিএনপির কেউ এসেছে? আসে নাই তো। কেন আসবে? কারণ বিএনপির সাথে এনসিপি এমন একটা দূরত্ব তৈরি করছে যাতে করে এই হামলাটা জায়েজ হয়ে যায় এখন। যে ঠিক আছে, তুমি যেটা করছো তোমাকেই সেটা করছে। এনসিপি এখন যেটা তার বা জামাত যেটা এখন তার বাড়ির সামনে করছে, সেটারই প্রতিক্রিয়া হবে। এবং আমি মনে করি যে বিএনপি, আপনি যেটা বলছিলাম, বিএনপি তাকে যে প্রটেকশন দেয় নাই, এটা দিয়ে আরেকটা জিনিস প্রমাণিত হচ্ছে বিএনপি। এবং আরেকজন নেত্রীর কথা বলবো আমি, রুমিন ফারহানা। রুমিন ফারহানা এবং ফজলু ভাই দুইজনের বিরুদ্ধে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শুরু থেকে। এবং এই আক্রমণের এই যে আপনি যদি বলবেন উনি যে 5 আগস্ট নিয়ে কথা বলছে, তাই কেন? এর আগে তো তাকে নিয়ে আক্রমণাত্মক বক্তৃতা দেওয়া হয়েছে, এটা নতুন দেওয়া হচ্ছে না। রুমিন ফারহানার বিরুদ্ধে তো নতুন দেওয়া হচ্ছে না, এগুলো দেওয়া হচ্ছে কেন? তারা তারাই করছে যে এরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। আর এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলা, যে এই মনে করে যে আওয়ামী লীগ। এবং কিছু আওয়ামী মূর্খ তাই মনে করে। কয়েকদিন আগে এক মূর্খ আমাকে নিয়ে লিখেছে যে এ তো এই আওয়ামী লীগ না, এই যে এখন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলছে আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, এ কিন্তু আওয়ামী লীগ না। আরে আওয়ামী লীগ আমি হবো কেন রে বেটা? তুই আওয়ামী লীগ হ, তুই তো আওয়ামী লীগ চাটা চুইটা কিছু খাইলে খা, আমাকে আওয়ামী লীগ হতে হবে কেন? তোর দরকার আছে তুই হ। তো এই যে মেন্টালিটিটা, এদের মেন্টালিটিটা হচ্ছে এটাই, দলীয় গোলামি ছাড়া এরা আর কিছুই চোখে দেখে না। এবং এবং বঙ্গবন্ধুকে প্রশংসা যদি করতে হয়, মুক্তিযুদ্ধদের যদি প্রশংসা করতে হয়, শেখ হাসিনারও প্রশংসা করতে হবে। মানে এক দল আছে যে শেখ হাসিনা প্রশংসা করতে হবে, আরেক দল মনে করছে এরা শেখ হাসিনার লোক। এই যে অন্ধত্ব এই রাজনীতির মধ্যে যে ঢুকেছে, কিছু গোলাম যে বিএনপি আওয়ামী লীগ তৈরি করে দিয়ে গেছে, এই গোলামি থেকে আমরা যে কবে মুক্তি পাবো আমি জানি না। এবং সেই গোলামিরই এখন আবার প্র্যাকটিস হচ্ছে, যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যদি কোনো কথা যায়, সরকারের যদি কোনো সমালোচনা হয়, তাহলে মনে করে যে এই গণশত্রু, একে ধরো। কেন? ডক্টর ইউনূস কি বলেছে তার চামচা তৈরি করতে হবে? তোদেরকে কেন চামচামি করতে বলতেছে? তোদেরকে বলছে ডক্টর ইউনূস যে আমার একদল চামচা তৈরি কর তোরা? ডক্টর ইউনূসের চামচার অভাব আছে? সরকারি চামচারই তো এক শত শত আছে, তার বেতনভুক্ত চামচা আছে, তোদের লাগছে কেন? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডক্টর রুমিন ফারহানা এবং ফজলু ভাইকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে বলে আক্রমণ করা হচ্ছে। এবং এটা কিন্তু বড় এক ধরনের এসিড টেস্ট তার দলের জন্য। মুক্তিযোদ্ধারা এই দলের মধ্যে কতটা সম্মানিত, এবং ফজলু ভাইকে যদি তারা কোনো মানে বাজে ধরনের কোনো অ্যাকশন নেয়, এটা দ্বারা প্রমাণিত হবে যে এরা মুক্তিযোদ্ধাদেরকে রক্ষা করার জন্য কতটা ডেডিকেটেড, নাকি এরা মুখে মুখে মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল। এবং এরা দেখেন, এই যে মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল, মুক্তিযুদ্ধকে নিয়ে যখন বিতর্ক হচ্ছে, যখন বলা হয় 30 লক্ষ শহীদ না, 2000 শহীদ, যখন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে, যখন বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধের মোরাল গুলো ভাঙচুর করা হচ্ছে, 32 নম্বর একটা স্মৃতি বিজড়িত আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট জায়গা, সেটাকে যখন ধ্বংস করা হচ্ছে, বিএনপি পুরোটাই চুপ। তাহলে বিএনপি এবং আমাদের বীরশ্রেষ্ঠদের অপমান করা হচ্ছে, এবং ওরা কি শুধুমাত্র এই জন্যই অপেক্ষা করছে শহীদ জিয়াকে অপমান না করা পর্যন্ত তাদের গায়ে লাগবে না? তো করেছে তো মুক্তিযুদ্ধটা জিয়াউর রহমানের ছবি তারা পদদলিত কি করেনি? করেছে তো। ও পদদলিত করেছে। ওরা চাচ্ছে যে আরো ওনার যে ভাস্কর্য যেগুলো আছে ওগুলো ভাঙা দিলে মনে হয় তখন লাগবে যে এই যে এর পরবর্তী টার্গেট হচ্ছে জিয়াউর রহমান। এর আগে এদের উপলব্ধি হবে না। তারেক রহমানকে নিয়ে অসভ্য অশ্রাব্য মুখে বলার মতন এমন স্লোগান দেয়নি? দিয়েছে তো। হ্যাঁ দিয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে দিয়েছে, তারেক জিয়ার বিরুদ্ধে দিয়েছে, জিয়াউর রহমানের বিরুদ্ধে দিয়েছে। তারপরে এদের হুঁশ হচ্ছে না। এদের হচ্ছে যে আমাদেরকে তো কম দিয়েছে, এর বেশি তো আওয়ামী লীগকে দিয়েছে। বঙ্গবন্ধুর মূর্তির উপরে দাঁড়িয়ে প্রস্রাব করেছে।
এই এর স্লোগান থেকে দেয়নি, আনন্দ তো আর হতে পারে না ওদের কাছে। তারা কি এই স্লোগান দেয়নি যে আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপি যাবে সে পথে? হ্যাঁ দিয়েছে, কানে যায় না এটা এখনো, ওদের মতো কানে যায় না এটা। ওদের কানে যায়নি। ওকে, যদি তাই হয়ে থাকে, আজকে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি প্রশ্ন তুলেছেন যে তার কি এই দেশে থাকার অধিকার আছে নাকি নাই? এখন ঘটনাচক্রে তো মনে হচ্ছে তাই, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে তাদের থাকার অধিকার নাই। আমাকে আপনাকে 14 জনকে হুমকি তো এটাই দিচ্ছে, কি কি কারণে হুমকি দাও? অন্য কোনো ইস্যু তো নাই। এমন তো না যে লুটপাট করে খেয়েছি, এমন তো না যে শেখ হাসিনার আমলে আমরা কিছু অর্জন করেছি। তাহলে তুমি কেন হুমকি দিচ্ছ? হুমকি দিচ্ছ এই জন্যই যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, হুমকি দিচ্ছ এই জন্যই যে বাংলাদেশের জনক যিনি, বাংলাদেশের স্থপতির পক্ষে কথা বলি। তো এইটার জন্য যদি তুমি হুমকি দাও, এবং তোমাদের হুমকির আরেকটা কারণ হচ্ছে পাকিস্তানের সমালোচনা করি এবং ভারতেরও সমালোচনা করি, তোমরা সেটা দেখো না। 16 বছর ধরে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে লিখলাম, 16 বছর না, তার যতদিন সে ক্ষমতায় ছিল। আমাদের ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে যত তোলপাড় হলো সেগুলো নিয়ে লিখেছি। এই মানে অন্ধ ভারতীয় ইয়ে যে দালাল গুলো আছে, সেরকম এরকম পাকিস্তানি দালাল, এদের নতুন নাম দিয়েছি আমি পাদা। হ্যাঁ, এই পাদাগুলো, পাকিস্তানি দালাল গুলো ওই এগুলো কিছু দেখে নাই। আমাকে ওই দিন একজন খুব বিখ্যাত একজন ব্যক্তি বলছেন, সরকারের ঘনিষ্ঠ, বলছে আপনাকে নিয়ে আলোচনা হচ্ছিল, যে বলছে যে ও হচ্ছে রয়ের এজেন্ট এবং ভারতের দালাল। তো আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি যে আনিস আলমগীর যতটা কলাম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লিখেছে, তোমাদের জিন্দিগি তো অতগুলো, তোমরা তো নিজেরা কলামই লেখো নাই। তো এটাই হচ্ছে, এইগুলা এত অন্ধ এরা। এরা এদের কোনো কথা যদি মুক্তিযুদ্ধের পক্ষে যায় তারা আওয়ামী লীগ বানাই দিবে, আর আওয়ামী লীগ বানাই তো ছাড়বে না, এরপরে ভারতীয় বানাই দিবে, এরপরে এজেন্ট বানাই দিবে। বাংলাদেশে তো এই চলতেছে। এবং এ- এখন রুমিন ফারহানা কোথায় বানাইছে, আপনার ফজলু ভাই কোথায় বানাইছে। Right. যারা মুক্তিযুদ্ধের কথা বলবে তারাই হচ্ছে ভারতের দালাল, তারাই হচ্ছে গিয়ে রয়ের এজেন্ট। ঠিক আছে, আমার মনে হয় রয়ের এজেন্ট বাংলাদেশে এত বেশি রয়ের এজেন্ট, সো এটা খুব বেশি অসুবিধা নাই। রয়ের এজেন্ট হওয়াটা এখন গর্বের বিষয় আমার মনে হয়। কিন্তু একটা বিষয় কেন কি আপনি গর্বের খেয়াল বিষয় হবে? করেছেন আমরা যে কোনো দেশের এজেন্ট হতে চাই না, আমরা পাকিস্তানের এজেন্টও হতে চাই না, যখন মানুষ ভারতের বানিয়ে এজেন্ট নেয় হতে চাই তখন না। কি করবেন? যখন আপনাকে মানুষ বানিয়ে নেয় মুক্তিযুদ্ধের কথা, আমি তো বলি আমাকেও যেমন আওয়ামী লীগের দালাল বলে, রয়ের এজেন্ট বলে, ভারতের দালাল, কত কিছু যে বলে, এগুলা তখন এই মনে জন্যই বলে, হয় আমি শোনেন মুক্তিযুদ্ধের কথা বলি। সুলতানা, জি। এগুলা এই জন্যই বলে তাদের নিজস্ব দুর্বলতা ঢাকার জন্য।